হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা রিভিশন ক্লাস করব। এই ভিডিওটা পুরোটাই রিভিশনের উপরে বেস করে তৈরি। এর আগে আমি আরও অনেকগুলো সিরিজ করেছি এবং পরবর্তীতে আরও অনেক সিরিজ আসবে। তোমরা রিভিশন করতে থাকো, কেননা পড়াশোনা করলে তার মেন কাজই হলো রিভিশন করা। তা না হলে আমরা সব ভুলে যাবো। এত কষ্ট করে আমরা মুখস্থ করি ঠিকই সব কিছু, কিন্তু রিভিশনের অভাবে আমরা সব ভুলে যাই। এখানে আমরা রিভিশন করব। যারা নতুন এ পথে তারা ভিডিওগুলোকে পজ করে নোটসগুলো লিখে ফেলো, আর যারা অনেকদিন ধরে পড়ছো তারা রিভিশন করো। আর এই যে নোটসগুলো দেখছো, এগুলো সবই হ্যান্ড রিটেন নোটস আছে। এখানে সব রকমের জিকে মিক্সডভাবে দেওয়া রয়েছে। সায়েন্স, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, সব কিছু এখানে আছে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো সায়েন্সের একটুখানি দিয়েছি। সার্কুলেটরি সিস্টেমের পার্ট 9 কোনটি? লার্জ ইন্টেস্টাইন, এটা 1 থেকে 2 মিটার লম্বা। আর পার্ট কোনগুলো? আর্টারিস বা ধমনী, যেটা পিওর ব্লাড ফ্লো করে, এটাতে অক্সিজেন পূর্ণ থাকে। এই অক্সিজেনগুলো অক্সিজেন পূর্ণ হয়। এই ধমনী কী করে? হার্ট থেকে রক্ত নিয়ে গিয়ে বডির যে বিভিন্ন পার্টসগুলো রয়েছে সেখানে ফ্লো করিয়ে দেয়। আর ভেনিস অর্থাৎ শিরা কী করে? ডিঅক্সিনেটেড ব্লাড ফ্লো করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এই শিরা কী করে? বডির বিভিন্ন পার্ট থেকে রক্ত নিয়ে গিয়ে হার্টের দিকে ফ্লো করে। আচ্ছা, এবার কিছু এক্সেপশন আছে, সেগুলো দেখো। পালমোনারি আর্টারিস, এটা কি করে? এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। আর এটা কোন দিক থেকে কোন দিকে যায়? হার্ট টু লাংসের দিকে যায়। আর পালমোনারি ভেন্স কি আছে? এটা অক্সিজেন ব্লাড ফ্লো করে, এটা লাংস টু হার্টের দিকে যায়। আর যদি তুমি বলো যে ভেইন, লার্জেস্ট ভেইন কি আছে, তাহলে ইনফেরিয়র ভেনা কাভা, যেটা অক্সিজেন ফ্লো করে, অক্সিজেন যুক্ত রক্ত ফ্লো করে। আর লার্জেস্ট আর্টারি যেটা আরোটা, যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফ্লো করে। তাহলে সার্কুলেটরি সিস্টেমের পার্ট 9 কি? লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলো। আর আর্টারিস বা ধমনী, যেটা অক্সিজেন ফ্লো করে, অক্সিজেন যুক্ত রক্ত ফ্লো করে বা পিওর ব্লাড। আর যেটা শিরা, সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফ্লো করে। এবার দেখো কিছু ফেস্টিভ্যাল আছে আমাদের। যে পয়লা বৈশাখ অর্থাৎ নিউ ইয়ারের যে সমস্ত ফেস্টিভ্যালসগুলো আছে, সেগুলো বিভিন্ন নামে বিভিন্ন রাজ্যে পালিত করা হয়। দেখো কেরালাতে যে নিউ ইয়ার ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় সেটা বিশু নামে পরিচিত, ভিশু। তামিলনাড়ুতে পুথান্ডু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক, এই 3টে জায়গাতে উগাডি নামে পরিচিত। আচ্ছা, আর মহারাষ্ট্রে গুডি পাওয়া, গুডি কথার অর্থ হলো ভিক্টরি। আর লাদাখ এবং অরুণাচল প্রদেশের লোসার নামে সেলিব্রেট করা হয়। আচ্ছা, পার্সিদের একটা সেলিব্রেশনের নাম কি? নরওয়াজ বা পাটেটি। তাহলে কেরালাতে ভিশু, তামিলনাড়ুতে পুথান্ডু, অন্ধ্রপ্রদেশে উগাডি, তেলেঙ্গানাতে উগাডি, কর্ণাটকে উগাডি, মহারাষ্ট্রে গুডি পাওয়া, লাদাখ এবং অরুণাচল প্রদেশে লোসার। আর পার্সিরা সেলিব্রেট করে নওরোজ বা পাটেটি। এবার কিছু কারেন্সি আছে, বিভিন্ন দেশ এবং তার কারেন্সি। জাপানের কারেন্সি কি? ইয়েন। চায়নারা 2 রকমের কারেন্সি ব্যবহার করে, একটা হলো ওয়ান আর একটা রেমিনবি। ভুটানের নাগালট্রাম, ব্রাজিলের রিয়েল আর সৌদি আরবের রিয়াল। স্পেলিংয়ের ফারাক আছে একটু, রিয়াল, ঠিক আছে। তাহলে জাপানের ইয়েন, চীনের ওয়ান, রেনমিনবি, ভুটানের নাগালট্রাম, ব্রাজিলের রিয়াল আর সৌদি আরবের রিয়াল। ভিশু কোথায় সেলিব্রেট হয়? কেরালাতে ভিশু সেলিব্রেট হয়। তামিলনাড়ুতে কি সেলিব্রেট হয়? পুথান্ডু। অন্ধ্রপ্রদেশে উগাডি। পার্সিরা কি সেলিব্রেট করে? পার্সিরা সেলিব্রেট করে নওরোজ। ওকে। আচ্ছা, চায়নার কারেন্সির নাম কি? ওয়ান আর রেনমিনবি। আর ভুটানের নাগালট্রাম, ব্রাজিলের রিয়াল আর সৌদি আরবের রিয়াল। এবার কনস্টিটিউশনস দেখো। আইডিয়া অফ এ কনস্টিটিউশন, অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা,
কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, এটার যে আইডিয়া সেটা দিয়েছিলেন মনীন্দ্রনাথ রয়, অর্থাৎ এম.এন. রায় 1934-এ। কবে? 1934-এ। আর মনীন্দ্রনাথ রায় 1920-তে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন, যেটা তাসকান্তে তৈরি করেছিলেন, উজবেকিস্তানের তাসকান্তে। ড্রাফটিং কমিটির মেম্বার কে ছিলেন? ড্রাফটিং কমিটির মেম্বার কে ছিলেন? ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। আর বি.এন. রাও কে ছিলেন? লিগাল এবং কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। তাহলে আইডিয়া কে দিয়েছিলেন? এম.এন. রয়। আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকর। আর লিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন বি.এন. রাও। পরবর্তীগুলো দেখো। কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে পার্মানেন্ট চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর টেম্পোরারি চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিনহা, আর ভাইস চেয়ারম্যান ছিলেন এ.সি. মুখার্জি, ভিটি কৃষ্ণ আচারি। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির চেয়ারম্যান অনেকেই ছিলেন। টেম্পোরারি চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিনহা, পার্মানেন্ট চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ভাইস চেয়ারম্যান ছিলেন এ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণা আচারি। এই অ্যাসেম্বলি যে শুধু আমাদের দেশের সংবিধান বানিয়েছিল তাই নয়, সঙ্গে কিছু ল মেকিংসও করেছিলেন। তো এই ল মেকিংয়ের চেয়ারম্যান ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। কে ছিলেন? দেখো এই যে লেখা, ল মেকিংয়ের চেয়ারম্যান ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। আর এই কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশন বানাতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। আর এই কনস্টিটিউশনটা লিখেছিলেন, অর্থাৎ ক্যালিগ্রাফি করেছিলেন, দুটো ভাষাতে হয়েছিল, ইংরেজিতে হয়েছিল। তো ইংরেজিতে করেছিলেন প্রেম বিহারী নারায়ণ, আর হিন্দিতে করেছিলেন বসন্ত কৃষ্ণ বৈদ্য। ডেকোরেট করেছিলেন নন্দলাল বোস, আর সিম্বল ছিল হাতি। তাহলে কনস্টিটিউশনের আমরা অনেকগুলো পার্ট কভার করলাম। কি কি করলাম দেখো। কনস্টিটিউশন অ্যাসেম্বলির আইডিয়া দিয়েছেন এম.এন. রয় 1934-এ। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন 1920-তে এম.এন. রয়, তাসকান্তে, উজবেকিস্তানের। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। বি.এন. রাও ছিলেন লিগাল অর কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। আর কনস্টিটিউশন অ্যাসেম্বলির পার্মানেন্ট চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, টেম্পোরারি চেয়ারম্যান শচীন্দ্রনাথ সিনহা, ভাইস চেয়ারম্যান ছিলেন এস.সি. মুখার্জি, ভিটি কৃষ্ণ আচারি, আর ল মেকিংয়ের চেয়ারম্যান ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। কনস্টিটিউশন তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। ক্যালিগ্রাফি করেছিলেন দুজন, ইংরেজি ভাষাতে করেছিলেন প্রেম বিহারী নারায়ণ, আর হিন্দিতে করেছিলেন বসন্ত কৃষ্ণা বৈদ্য। আর ডেকোরেট করেছিলেন নন্দলাল বোস, আর সিম্বল ছিল হাতি। এবার সায়েন্সের আর একটুখানি পার্ট রেখেছি দেখো। বায়োস্পিয়ারটা কি? যেখানে জীবের অস্তিত্ব আছে সেটাকে বায়োস্পিয়ার বলা হয়। যেমন দ্য রিজিয়ন অফ প্ল্যানেট আর্থ ওয়্যার লাইফ এক্সিস্ট, সেটাকে বলা হয় বায়োস্পিয়ার। পৃথিবীর যে জায়গাতে, যে রিজিয়নে লাইফ এক্সিস্ট করে বা জীবনের অস্তিত্ব আছে, সেই জায়গাটাকে বায়োস্পিয়ার বলা হয়। আর ক্রায়োস্পিয়ার কি? যে অংশ পুরো বরফে ঢাকা থাকে পৃথিবীর, তাকে ক্রায়োস্পিয়ার বলা হয়। বায়োস্পিয়ার আর ক্রায়োস্পিয়ার। এবার অ্যাওয়ার্ড, গ্রামি অ্যাওয়ার্ড দেওয়া হয় ন্যাচারালি মিউজিকের জন্য। আর কালিদাস সম্মান কে দেয়? এমপি গভর্নমেন্ট, অর্থাৎ মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দেয়। এটা 1980 থেকে 81 এই সময় থেকে শুরু করা হয়েছিল। আচ্ছা, গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছিল শক্তি ব্যান্ডকে দেওয়া হয়েছিল দ্য মোমেন্ট মিউজিকের জন্য, এটা 2024-এ দেওয়া হয়েছিল। জাকির হোসেন পেয়েছিলেন গ্রামি অ্যাওয়ার্ড। জাকির হোসেন হলেন একজন বিখ্যাত তবলা বাদক। তিনি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছিলেন জীবনে, যেমন পদ্মভূষণ পেয়েছিলেন 2023-এ। তিনটি গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2024-এ, এবং তার জীবনের টোটাল যে গ্রামি অ্যাওয়ার্ডের সংখ্যা সেটা হলো 5। আর প্রথম যে গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমাদের ভারতে, তিনি হলেন পণ্ডিত রবিশঙ্কর, 5 বার পেয়েছিলেন। আর যদি বলা হয় প্রথম ওম্যান গ্রামি অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? তানভি শাহ 2010-এ পেয়েছিলেন। পরবর্তী টপিক দেখো। দাদাভাই নওরোজিকে নিয়ে কিছু ইনফরমেশন পুট করেছি। তো ফার্স্ট অ্যাটেম্প টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, ভারতে প্রথম
ক্যালকুলেট করেছিলেন ন্যাশনাল ইনকাম, সেটা করেছিলেন দাদাভাই নওরোজি। তো দাদাভাই নওরোজি সম্পর্কে এখানে একটুখানি দিয়েছে দেখো। দাদাভাই নওরোজি গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। তিনি প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল লিখেছিলেন, ড্রেন থিওরি অফ ওয়েলথের উপরে। তার লেখা বিখ্যাত পত্রিকার নাম রাস্ট গপ্তর, যেটা ফার্সিতে লেখা ছিল। আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন 1866-তে। আর তিনি 3বার কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে দাদাভাই নওরোজিকে নিয়ে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যে তিনি প্রথম ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করেছিলেন, গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিলেন, প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল লিখেছিলেন, সেটা ড্রেন ওয়েলথ থিওরি অফ ওয়েলথের সঙ্গে রাস্ট গপ্তর তার পত্রিকা ছিল। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন 1866-তে। আর কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 3বার। পিসি মহালানবিশ। পিসি মহালানবিশ কে ছিলেন ফাদার অফ স্ট্যাটিস্টিক্স। তিনি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। আর তার জন্মদিন অর্থাৎ 29শে জুন সেলিব্রেট করা হয় অ্যাজ এ স্ট্যাটিক্স ডে হিসাবে সেলিব্রেট করা হয়। এবার দেখো কিছু যে সূত্র রয়েছে, বয়েলস ল আর হলো চার্লস ল, সেটা দেখো। বয়েলস ল কবে বের হয়েছিল, কবে পাবলিশড হয়েছিল? আর 1662-তে। আর এখানে কি বলা হয়েছে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। এটা হলো বয়েলসের ল। আর চার্লসের ল কবে স্টাবলিশ হয়েছিল? 1787-তে। আচ্ছা, এই যে জনশিক্ষা সংস্থান, এটা কি? এটা হলো কার আন্ডারে এসেছিল? মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রেপ্রেনারশিপ। ফেমাস যে গোল গম্বুজ আছে সেটা কোথায় অবস্থিত? ফেমাস গোল গম্বুজ কর্ণাটকে অবস্থিত। এটা ইকুয়াত অফ ডাবল এই আর্কিটেকচারের আর্কিটেকচারের হিসাবে বানানো। আর এটা বানিয়েছিলেন আদিল শাহ, যিনি বিজাপুর ডাইনাস্টি থেকে বিলং করে। তাহলে গোল গম্বুজ কোথায়? গোল গম্বুজ হলো কর্ণাটকে। স্ট্যাটিক্স ডে কবে সেলিব্রেট করা হয়? 29শে জুন সেলিব্রেট করা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান কে ছিলেন? দাদাভাই নওরোজি ছিলেন। এবার দেখো এখানে দিয়েছি যে ইউনাইটেড নেশনস সিকিউরিটি, এই যে এটা আমি এখানে একটু লিখেছিলাম, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেটেড ছিল, এটা এখন আমাদের দরকার নেই, ওই জন্য এটা আমি আর রিভিশন করালাম না। দেখো, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এটার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে রয়েছে। এটার মেম্বার 15 জন, যার মধ্যে 5 জন পার্মানেন্ট মেম্বার থাকে আর 10 জন টেম্পোরারি মেম্বার থাকে। যে কোনো দেশ 2 বছরের জন্য হয়ে থাকে, টেম্পোরারি মেম্বার হয়ে থাকে। ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? কার্ল লিনাসকে বলা হয়। আর্নেস্ট হ্যাকেল কে ছিলেন? ইনি ইকুয়ালজি যে টার্মটা সেটা দিয়েছিলেন 1860-এ। ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি কাকে বলা হয়? রামদেব মিশ্রাকে বলা হয়। আর ইকোসিস্টেম যে টার্ম সেটা কে দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন টার্নসলে। সায়েন্স, নেমিং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অল লিভিং অর্গানিজম, এটা কি? এটা হলো ট্যাক্সোনমি। আর ট্যাক্সোনমির ফাদারকে কার্ল লিনাস। আর ইকোলজি টার্মটা কে দিয়েছিলেন? আর্নেস্ট হ্যাকেল। আর ইকোসিস্টেম টার্মটা দিয়েছিলেন টার্নসলে। এবার দেখো একটু মিউজিক থেকে কোয়েশ্চেন্স রেখেছি। স্ট্যাটিক যে মিউজিকের পার্টটা রয়েছে, ইনস্ট্রুমেন্টের পার্টটা রয়েছে, সেখান থেকে রয়েছে সন্তুর বাদক। সন্তুর বাদক হিসাবে খ্যাত শিবকুমার শর্মা, ভজন সুপারি, রাহুল শর্মা। আর এই সন্তু হলো তন্তুবাদ্য বা স্ট্রিংস ইনস্ট্রুমেন্ট। আর শাহজাদ হোসেন, ইনি ম্যান্ডোলিন বাজান। আর সিতারের জন্য বিখ্যাত নিখিল ব্যানার্জি, বুধাদিত্য মুখার্জি। তাহলে সন্তুর বাদক হিসাবে কার নাম আমরা বলতে পারি? শিবকুমার শর্মা, ভজন সুপারি আর রাহুল শর্মা। আর সন্তুর একটি তন্তুবাদক। আর ম্যান্ডোলিনকে বাজাতেন শাহজাদ হোসেন। আর সিতারের জন্য বিখ্যাত নিখিল ব্যানার্জি, বুধাদিত্য মুখার্জি। আর সারেঙ্গির জন্য কে বিখ্যাত? সারেঙ্গির জন্য বিখ্যাত হলো উস্তাদ বিন্দা খান। কনস্টিটিউশনের একটু পার্ট দেখো। লেজিসলেটিভ কাউন্সিলের আর্টিকেল কত? 169। আর এই যে লেজিসলেটিভ কাউন্সিলটি, এটি ক্রিয়েটও করা যেতে পারে, আবার অ্যাবলিশও করতে পারে। এই ক্ষমতাটা কার আছে? আমাদের দেশের পার্লামেন্টের আছে। আর এই পার্লামেন্ট উইথ সিম্পল মেজরিটির সঙ্গে এইটি করতে পারে, ক্রিয়েটও করতে পারে, অ্যাবলিশও করতে পারে।
আর এই লেজিসলেটিভ কাউন্সিলের ম্যাক্সিমাম মেম্বার কত হতে পারে? লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি আছে তার 1/3। আর এই লেজিসলেটিভ কাউন্সিল আমাদের দেশে টোটাল 6টি রাজ্যে আছে। কোন কোন জায়গায় আছে দেখো, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার, ইউপি, তেলেঙ্গানা, মহারাষ্ট্র। 6টি জায়গাতে রয়েছে, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এই কটা জায়গাতে আছে। চলো পরবর্তী টপিক দেখো, এটা ডিভিশন অফ বাহুমনি কিংডম সম্পর্কে রয়েছে, অর্থাৎ দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে। ইদানিংকালে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের হিস্ট্রি থেকে অনেক কোয়েশ্চেন্স ফর্ম হচ্ছে। আগে আমরা দেখতাম যে উত্তর ভারতের হিস্ট্রি থেকেই বেশি কোয়েশ্চেন আসে, কিন্তু এখন আবার দক্ষিণ ভারতের থেকেও কোয়েশ্চেন আসছে। তো দক্ষিণ ভারতটা আমাদের ওই জন্য তৈরি করে রাখতে হবে। তো দেখো, দক্ষিণ ভারতেরই একটি কিংডমের নাম বাহুমনি কিংডম। After the death of Gawan, the kingdom became weak and disintegrated into 5 parts. গাওয়ানের মৃত্যুর পরে তো 5টি ভাগে ভাগ হয়ে যায়। 5টি ভাগগুলো কি কি দেখো, আহমদনগর, বিজাপুর, বেয়ারার, বিদার আর গোলকন্ডা। এদের যে ফেমাস যে রাজারা ছিলেন তাদের নামগুলো এখানে লিখেছি দেখো, আহমেদনগরের নিজাম শাহী, বিজাপুরের আদিল শাহী, বেরারার ইমাদ শাহী, আর বিদারের বারিদ শাহী, গোলকন্ডার কুতুব শাহী। এখানে দেখো একটুখানি ম্যাপের সাহায্যে আমি দেখিয়েছি। এই যে এটা হলো দক্ষিণের পার্ট, দক্ষিণ ভারতের পার্ট, ডেকান প্ল্যাটু এখানটায় আছে, ডেকান ট্র্যাপটা আছে। এই যে এই যে এখান থেকে মহানদীটা যখন পাস হয়েছে, মহানদীর পাড়েই হলো গঙ্গা রুলার্স, যেখানে কলিঙ্গ শাসন চলতো। আচ্ছা, গোদাবরী যে নদী আছে, গোদাবরী নদীর তীরে এখানে বাহমনি ডাইনাস্টি, গুলবার্গ, বিজাপুর এখানে আছে, 1347-এ ছিল। কৃষ্ণা নদীর কাছে বিজয়নগর, আর কাবেরী নদীর উপরে হলো হরিহর শাসন করতেন। গোলকন্ডা মাইন্স থেকে কি পাওয়া যায়? গোলকন্ডা মাইন্স থেকেই পাওয়া গেছিল কোহিনুর হীরা, যেটি একসময় আমাদের দেশ থেকে ইংরেজরা চুরি করে নিয়ে গেছিল। গোলকন্ডা ফোর্ট কে বানিয়েছিলেন? কাকাতিয়া ডাইনাস্টির বানিয়েছিলেন। এই কাকাতিয়া ডাইনাস্টিটা তখন রুল করত ওয়ারাঙ্গ। তাহলে গোলকন্ডার মাইন্স থেকে কি পাওয়া গেছিল? কোহিনুর হীরা পাওয়া গেছিল। আর গোলকন্ডা ফোর্টকে কোন ডাইনাস্টি তৈরি করেছিল? কাকাটিয়া ডাইনাস্টি তৈরি করেছিল। দেখো কিছু যুদ্ধ রয়েছে। 1565-তে তালিকোটার যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? বিজয়নগর ভার্সেস আহমদনগর, বিজাপুর আর গোলকন্ডা। এই 3জন মিলে বিজয়নগরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু বিজয়নগর এখানে হেরে গেছিল। আর এই যে 3জনের যে দল, আহমদনগর, বিজাপুর আর গোলকন্ডা, এরা জিতে গেছিলেন। দেখো কিছু কিছু টার্মস আছে যেগুলো থেকেও কোয়েশ্চেন আসতো, যেমন তারাফদার কি, তারাফ কি। দক্ষিণ ভারতের কিছু কিছু টার্মস আছে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে। এখন প্রভিন্সেসের যে তারাফ বলা হতো বাহুমনি কিংডমে, আর প্রভিন্সকে তারাফ বলা হতো, আর যারা গভর্ন করতো তাদেরকে তারাফদার বলা হতো। এবার কিছু রিভেলিয়ান দেখো, মোপালা রিভেলিয়ান 1921 থেকে 1922 পর্যন্ত চলেছিল। আর এটা জমিদার ভার্সেস কৃষকদের মধ্যে চলেছিল। জমিদাররা হিন্দু ছিল এবং কৃষকেরা মুসলিম থাকতেন বেশিরভাগই। ধীরে ধীরে হিন্দু মুসলিমের দ্বন্দ্বের দিকে এই যুদ্ধটা এগিয়ে গেছিল। একা মুভমেন্ট হয়েছিল উত্তরপ্রদেশে, আর এটি লিড করেছিল মাদারি পাসি। তারপরে দেখো বাবর যখন সিংহাসনে বসেছিলেন, ফরগানাদের সিংহাসনে বসেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 12 বছর বয়স ছিল। আর বাবরের অটোগ্রাফি যদি আমরা বলি তাহলে তুজুকি বাবরি, যেটা তার্কিশ ভাষাতে লেখা ছিল। আর এই তুজুকি বাবরিকে ফার্সি ভাষাতে ট্রান্সলেট করেছিলেন আব্দুল রহিম খানে খানা। আর এই বাবরকে প্রথম আগ্রাতে কবর দেওয়া হয়েছিল, তারপরে তা রিমুভ করে নিয়ে যাওয়া হয় কাবুলে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে, আর এটি হয়েছিল 13 এপ্রিল 1919-এ। তখন ভাইসরয় ছিলেন জেমস ফোর্ড। গভর্নমেন্ট অ্যাক্ট 1990, এটি মন্টেগু চেমসফোর্ড নামে পরিচিত। তাহলে বাবরের অটোবায়োগ্রাফির নাম কি? তুজুকি বাবরি।
মপলা রিভিলিয়ন কবে হয়েছিল? 1921 থেকে 1922-এ। একা মুভমেন্ট হয়েছিল কবে? ইউপিতে হয়েছিল। আর লিডার কে ছিলেন? মাদারি পাসি, এটা ছিল। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919-এ হয়েছিল। আর ভাইসরয় কে ছিলেন? চেমসফোর্ড। তারপরে দেখো রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টের কতগুলো নাম আছে, যেমন রাওলাট অ্যাক্ট। এই রাওলাট অ্যাক্টের নাম ছিল অ্যানার্কিয়াল অ্যান্ড রিভলিউশনারি আর্মস অ্যাক্ট। গান্ধীজি এই রাওলাট অ্যাক্টের নাম দিয়েছিলেন ব্ল্যাক অ্যাক্ট, এবং এখান থেকে সত্যাগ্রহটা শুরু হয়েছিল। আর এই সময় ব্রিটিশরা অ্যারেস্ট করেছিলেন ডক্টর সাইফুদ্দিন কিচলু এবং সত্যপালকে। বৈশাখীর দিন যে প্রতিবাদ সভা রাখা হয়েছিল তাকে, সেখানেই এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এই যে গান ফায়ার যে হয়েছিল, সেই গান ফায়ারের অর্ডার দিয়েছিলেন জেনারেল E.M. ডায়ার। আর এই ঘটনাটারই প্রতিশোধ নিয়েছিলেন সর্দার উধম সিং। ওই 1940 সালে উধম সিং রাম মোহাম্মদ সিং আজাদের নাম নিয়ে ইংল্যান্ডে যান এবং মাইকেল ও ডায়ারকে মার্ডার করে। উনি কিন্তু যে গানফায়ারের অর্ডার দিয়েছিলেন, যে ডায়ার, তাকে কিন্তু হত্যা করেনি, কেননা ততদিনে সে মারা গেছিল। তো তার পরিবর্তে সে ও ডায়ারকে মেরেছিল। এবার দেখো কিছু পাওয়ার প্রজেক্ট আছে, যেমন তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স। এটা উত্তরাখণ্ডে আছে। ইউকে মানে কিন্তু উত্তরাখণ্ড এখানে, ঠিক আছে। শরাবতী কর্ণাটক। আর এই শরাবতী কি? শরাবতী হলো দ্বিতীয় হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। আর এই শরাবতীর উপরেই রয়েছে যোগ অর্থাৎ গেরাসাপ্পা ওয়াটারফলস, যেটা হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম ওয়াটারফলস। তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম? আচ্ছা, কীরকম মনে আছে একবার চলো টেস্ট নিয়ে দেখি। যে ন্যাশনাল ইনকাম প্রথম ক্যালকুলেট করেছিল ভারতে কে? দাদাভাই নওরোজি। আচ্ছা, তারপরে ইকোসিস্টেম যে টার্মটা, এটার টার্মটা কে দিয়েছিলেন? টাউনসলি দিয়েছিলেন। ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? কার্ল লিনাক্স বলা হয়। সিতারের যে ছিল, সিতারের জন্য বিখ্যাত কে কে ছিলেন? নিখিল ব্যানার্জি এবং বুধাদিত্য মুখার্জি। সারেঙ্গির জন্য বিখ্যাত কে? ওস্তাদ বিন্দা খান। আর যে 6টি রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিল আছে তার নাম কি? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র। চলো পরবর্তী নোটসগুলো আমরা দেখব। কয়না একটি নদী। তো কয়না মহারাষ্ট্রে অবস্থিত, আর এটা হলো কৃষ্ণা ট্রিবিউটারি। চামেরি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা কোথায় আছে? রাভি নদীর উপরে রয়েছে। চেনাব নদী, এই চেনাব নদীর উপরে যদি আমরা হাইড্রো পাওয়ার প্রজেক্ট দেখি তাহলে সালাল, বাকলিহাল, দুলহস্তি। আর এর উপরেই রয়েছে হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ। আর যদি বলা হয় যে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম কোনটা, তাহলে আমরা বলবো ওয়াকরানাঙ্গাল ড্যাম, যেটা সতলুজ রিভারের উপরে রয়েছে। আর লংগেস্ট ড্যাম যদি আমরা বলি তাহলে সেটা হীরাকুদ ড্যাম, যেটা মহানদীর উপরে রয়েছে আর উড়িষ্যাতে রয়েছে। তাহলে কয়না কোন নদীর ট্রিবিউটারি? কৃষ্ণা ট্রিবিউটারি। চামেরা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট কোথায় আছে? রাভিতে রয়েছে। চেনাব রিভার, আর এর উপরে কী কী রয়েছে? সালাল, বাকলিহাল, দুলহস্তি, এই সমস্ত হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে। আর হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম ভাকরানাঙ্গাল ড্যাম, যেটা সতলুজ রিভারের উপরে রয়েছে। আর লংগেস্ট ড্যাম কোথায়? হীরাকুদ, যেটা মহানদীর উপরে রয়েছে, আর এটা উড়িষ্যাতে রয়েছে। থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটিকে কবে হয়েছিল? প্রপোজড হয়েছিল 1905-এ, আর পাবলিশড হয়েছিল 1915-তে। আলবার্ট আইনস্টাইন এটা করেছিল। আর আলবার্ট আইনস্টাইন আরও কিছু করেছিলেন। ফটো ইলেকট্রিক এফেক্ট করেছিলেন, যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন 1921-এ। আর এই ফটো ইলেকট্রিক এফেক্ট যেটি ফার্স্ট যে খোঁজ করেছিলেন তার নাম হলো হেনরিচ হার্টজ, 1887-তে। ইনি কনসেপ্টটা দিয়েছিলেন। W.C. রন্টজেন, ইনি এক্স-রে আবিষ্কার করেছিলেন। ফার্স্ট পার্সন যিনি নোবেল পেয়েছিলেন 1901-এ। আর ফ্রিকোয়েন্সির এসআই এককের নাম কি? ফ্রিকোয়েন্সির এসআই এককের নাম হলো হার্টজ। যে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এটা ইকোনমির পার্ট একটুখানি রয়েছে, দেখো। নেট ন্যাশনাল প্রোডাক্ট, NNP, এটা কিভাবে ক্যালকুলেট করা হয়? GNP
মাইনাস ডেপ্রিসিয়েশন, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডিপ্রিসিয়েশন যখন বাদ দেওয়া হয় তখন এই নেট ন্যাশনাল প্রোডাক্টটা পাওয়া যায়। হাইয়েস্ট ওয়াটারফল কি? হাইয়েস্ট ওয়াটারফলের নাম হলো কুঞ্চিকল, যেটা বরাহি রিভারের উপরে রয়েছে। আর যেটা আমরা বললাম যে দ্বিতীয় বৃহত্তম ওয়াটারফল, সেটা হলো যোগ বা গারাসাপ্পা, যেটা শরাবতী রিভারের উপরে রয়েছে। আর শিবসমুদ্রম কোথায় আছে? শিবসমুদ্রম এটা ওয়াটারফলস কোথায় আছে? কাবেরী নদীর উপরে রয়েছে। তাহলে ফ্রিকুয়েন্সির এসআই এককের নাম কি? হার্জ। আর রন্টজেন কি আবিষ্কার করেছিলেন? এক্স রে, যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন 1901-এ। থিওরি অফ রিলেটিভিটি কে করেছিলেন? আলবার্ট আইনস্টাইন করেছিলেন। আলবার্ট আইনস্টাইন নোবেল পেয়েছিলেন কবে? 1921-এ পেয়েছিলেন ফটো ইলেকট্রিক এফেক্ট তৈরি করার জন্য। আচ্ছা, কম্পিউটারের একটুখানি দিয়েছি দেখো, আউটপুট প্রসেস। আউটপুট প্রসেসটা কি? দ্য প্রসেস অফ টেকিং আউট শর্টেড রেজাল্ট out of physical memory of computer is output process. আউটপুট প্রসেস, ঠিক আছে। তো এবার ব্যাটেল অফ পলাশি। ব্যাটেল অফ পলাশি কবে হয়েছিল? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757-তে 23শে জুন হয়েছিল। আর এটা কার কার মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস সিরাজউদ্দৌলা। এখানে সিরাজউদ্দৌলা হেরে গেছিলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেছিল। সেখান থেকেই শুরু হয়েছিল ইংরেজদের প্রথম শাসনের সূত্রপাতটা, কিছুটা এখান থেকেই ভিতটা মজবুত হয়ে গেছিল। বক্সার যুদ্ধ থেকে পুরোপুরি ওদের ভিত মজবুত হয়ে গেছিল। বক্সার যুদ্ধ কবে হয়েছিল? 1764-তে হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস মীর কাসিম, শাহ আলম, প্রথম শাহ আলম এবং সিরাজউদ্দৌলা, এই তিনজন মিলে যুদ্ধ করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, কিন্তু তাতে খুব একটা ফল লাভ হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেছিলো এবং ইংরেজদের শাসনের ভিত্তিটা পুরোপুরি মজবুত হয়েছিল এবং এখান থেকে তারা পুরোপুরি ভারতের উপরে শাসন করা শুরু করে দিয়েছিল। এই বক্সার যুদ্ধের পরিপ্রেক্ষিতে এলাহাবাদ ট্রিটি হয়েছিল 1765-তে। সেখানে কি বলা হয়েছিল? সেখানে কিছু এই ট্রিটি থেকে বেরিয়ে আসে স্টার্ট ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল, যেটা রবার্ট ক্লাইভ তৈরি করেছিলেন। আর এটা এন্ডেড করেছিলেন, অর্থাৎ এটাকে অ্যাবলিস্ট অর্থাৎ শেষ করেছিলেন ওয়ারেন হেস্টিং 1772-এ। তাহলে এলাহাবাদ ট্রিটির পরে কি আসে? স্টার্ট ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল, যেটা শুরু করেছিলেন রবার্ট ক্লাইভ আর শেষ করেছিলেন ওয়ারেন হেস্টিং 1772-এ। প্রথম নবাব অফ বেঙ্গল। প্রথম নবাব যদি আমরা বলি তাহলে আমরা মুর্শিদ কুলি খানের নাম বলবো। মুর্শিদ কুলি খানের নামের পরে সূর্য নারায়ণ মিশ্রার নাম আমরা বলবো। আর ঔরঙ্গজেব ধর্ম পরিবর্তন করে এই নামটা দিয়েছিলেন। এই সূর্য নারায়ণ মিশ্র প্রথম নাম ছিল, তারপরে মুর্শিদ কুলি খা হয়েছিল, যেটা ঔরঙ্গজেব ধর্ম পরিবর্তন করার পরে এই নামটা দিয়েছিলেন। ফোটোস্ফিয়ার। ফোটোস্ফিয়ারটা কি? গ্লোয়িং সারফেস অফ দ্য সান। সূর্যের যে গ্লোয়িং যে সারফেসটা রয়েছে সেই সারফেসটার নাম হলো ফোটোস্ফিয়ার। আর এই সানের মধ্যে কি কি আছে? 70% হাইড্রোজেন আছে আর 28% হিলিয়াম দিয়ে তৈরি। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি হলো সূর্য। ক্রোমোস্ফিয়ারটা কি? ক্রোমোস্ফিয়ারকে অ্যাবজর্ব করার জন্য ইন্ডিয়া কি তৈরি করেছিলেন? অ্যাবজর্ব নয়, অবজার্ভ, মানে দেখার জন্য, এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠিয়েছিল আদিত্য L1। আদিত্য L1কে পাঠানো হয়েছিল সূর্যের যে ক্রোমোস্ফিয়ার সেটাকে অবজার্ভ করার জন্য ভারত পাঠিয়েছিল। এটা একটি সাকসেসফুল প্রসেস ছিল, পরীক্ষা ছিল। আর এই আদিত্য L1টা পাঠানো হয়েছিল PSLV C-57, এটা দ্বারা লঞ্চ করা হয়েছিল। এটা ভিকেলের নাম ছিল আর এটা তো সোলার মিশন ছিল, যেহেতু সূর্য নিয়ে সান নিয়ে রিলেটেড, ওই জন্য এটা সোলার মিশন ছিল। তাহলে আমরা পুরো ভিডিওটাতে কী কী রিভিশন করলাম? সায়েন্স করলাম, কিছু ইকোনমি করলাম, স্ট্যাটিক জিকে করলাম, হিস্ট্রি কিছু ইয়ার করলাম, ইনস্ট্রুমেন্ট করলাম, তো অনেক কিছুই করলাম। তো এরকম যদি তোমরা শুধু রিভিশন করতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো। সহজে শেখা চ্যানেল, সহজেই মুখস্থ করো, রিভিশন করো, কেননা রিভিশন না করলে আলটিমেট যে রেজাল্ট সেটা জিরোই হবে। তো রিভিশন করতে থাকো, সঙ্গে থাকো, পজিটিভ থাকো, সব হবে। থ্যাংক ইউ।